আন্তর্জাতিক মহাকাশ স্টেশন কি এবার চিরতরে খালি করে দিতে হবে? ন্যাটোভুক্ত দেশ রোমানিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দরে ইউক্রেনের ড্রোনের ভয়াবহ বিস্ফোরণ। তাহলে কি এবার ব্ল্যাক সির যুদ্ধের আগুন সরাসরি ন্যাটোর উঠোনে গিয়ে পড়ল? এদিকে ওমানের সাগরে আমেরিকার অত্যাধুনিক যুদ্ধজাহাজকে তাড়িয়ে দেওয়ার দাবি করছে ইরান। আর ঠিক তারপরেই ডোনাল্ড ট্রাম্প বলছেন তিনি নাকি ইরানের নতুন সুপ্রিম লিডারের সাথে দেখা করতে পারলে গর্ববোধ করবেন। দর্শক, আজকের জিওপলিটিক্যাল পরিস্থিতি অত্যন্ত দ্রুত এবং অবিশ্বাস্যভাবে বদলাচ্ছে। দর্শক, শুরুতেই আমরা কথা বলবো মহাকাশকে নিয়ে, মহাকাশের একটি সংকট নিয়ে। গতকাল 5ই জুন সামনে আসার রিপোর্ট অনুযায়ী নাসা তাদের ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে অবস্থানরত অ্যাস্ট্রোনটদের একটি এমার্জেন্সি ইভ্যাকুয়েশন বা জরুরি ভিত্তিতে মহাকাশ কেন্দ্র খালি করার জন্য প্রস্তুত থাকতে বলেছে। আসল ব্যাপারটা হলো, এই স্পেস স্টেশনের রাশিয়ান মডিউলে বেশ কিছুদিন ধরে একটা এয়ার লিক হওয়ার সমস্যা হচ্ছিল, যা হঠাৎ করেই অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে। এর ফলে নাসা সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে 4 জন মহাকাশচারীকে, যাদের মধ্যে 2 জন আমেরিকান, 1 জন ফরাসি এবং 1 জন রাশিয়ান রয়েছেন, তাদেরকে স্পেস স্যুট পরে নিজেদের স্পেস এয়ারক্রাফটের ভিতরে তৈরি থাকতে বলেছে। নাসা মিশন কন্ট্রোল থেকে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে যে পরিস্থিতি হাতের বাইরে গেলে যেন মুহূর্তের মধ্যে স্টেশনটি খালি করে আবার পৃথিবীতে ফিরে আসা হয়। এখন এখানে একটা জরুরি জিনিস বুঝতে হবে দর্শক, পৃথিবী থেকে 400 কিলোমিটার উপরে মহাশূন্যে সামান্য একটা এয়ার লিক কোনো সাধারণ ঘটনা নয়। যদি স্পেস স্টেশনের ভিতরের প্রেসার হঠাৎ করে কমে যায়, তবে মহাকাশচারীদের মৃত্যু নিশ্চিত। রাশিয়ান বিজ্ঞানীরা আপ্রাণ চেষ্টা করছেন এই লিক বন্ধ করার। এখন যদি এই স্টেশনটি পরিত্যক্ত ঘোষণা করতে হয়, তবে মহাকাশেও আমেরিকা বনাম রাশিয়া এবং চীনের একটি নতুন স্পেস রেস চূড়ান্ত আকার ধারণ করবে। আচ্ছা, এবার আসুন নজর দেওয়া যাক ইউরোপের দিকে, যেখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগুন এবার সীমানা পেরিয়ে অন্য দেশে ছড়িয়ে পড়ছে। গতকাল 5ই জুন একটি অত্যন্ত চাঞ্চল্যকর খবর সামনে আসে যে ন্যাটোভুক্ত দেশ রোমানিয়ার ব্ল্যাক সি উপকূলে অবস্থিত বন্দরে একটি নেভাল ড্রোন ভয়াবহ বিস্ফোরণের মাধ্যমে নিজেকে উড়িয়ে দিয়েছে বা সেলফ ডেটোনেট করেছে। রোমানিয়ার ডিফেন্স মিনিস্ট্রি পরিষ্কার জানিয়েছে যে এই ড্রোন তাদের নয় এবং ব্ল্যাক সিতে চলা কোনো সামরিক মহড়ার অংশও এটা ছিল না, বরং এটা হুবহু সেই ধরনের সামুদ্রিক ড্রোন যা ইউক্রেন নিয়মিত রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করে আসছে। পরবর্তীতে ইউক্রেনের নৌবাহিনী স্বীকার করে নিয়েছে যে ড্রোনটি তাদেরই ছিল, তবে তাদের দাবি রাশিয়ার ইলেকট্রনিক জ্যামিং সিস্টেমের কারণে ড্রোনটি দিক হারিয়ে রোমানিয়ার জলসীমায় ঢুকে পড়ে। দর্শক, ভাগ্যক্রমে এতে কোনো প্রাণহানি হয়নি, কিন্তু এই একটি ঘটনা পশ্চিমা দেশগুলোর রাতের ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট। কারণ ন্যাটো দেশগুলো সবসময় চেষ্টা করে এসেছে যুদ্ধটা যেন ইউক্রেনের ভিতরেই সীমাবদ্ধ থাকে, কিন্তু ইউক্রেনের এই ধরনের বেপরোয়া ড্রোন ব্যবহার এবং রাশিয়ার ডিফেন্স সিস্টেমের কারণে যদি বারবার ন্যাটো ভূখণ্ডে এ ধরনের বিস্ফোরণ ঘটতে থাকে, তবে তা সরাসরি ন্যাটোর আর্টিকেল 5 ট্রিগার করতে পারে। আর সেটা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ আর কোনো থিওরি থাকবে না, বাস্তবে পরিণত হবে। পশ্চিমীরা এই মুহূর্তে রাশিয়ার সাথে সরাসরি যুদ্ধে জড়াতে একেবারেই প্রস্তুত নয়, কিন্তু ইউক্রেন যেন তাদের টেনে হিঁচড়ে এই যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। এই একই ব্ল্যাক সিতে আরেকটি বড় ঘটনা ঘটেছে গতকাল 5ই জুনের সন্ধ্যায়। রাশিয়া এবং ইউক্রেনের এই যুদ্ধে এবার সম্পূর্ণ বিনা কারণে বলির পাঠা হতে হচ্ছে তৃতীয় বিশ্বের অন্যান্য দেশের নাগরিকদের। গতকাল সন্ধ্যায় খবর আসে যে সি অফ আজেবে চলাচলকারী 2টি মালবাহী জাহাজের উপর ড্রোন হামলা হয়েছে। সেখানে আজারবাইজানের 5 জন নিরপরাধ নাগরিক নিহত হয়েছেন এবং 3 জন মারাত্মক আহত হয়েছেন। আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে হামলার সময় ওই 2টি জাহাজে তাদের মোট 25 জন নাগরিক ছিলেন। রাশিয়া সরাসরি এই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে। অন্যদিকে ইউক্রেনের ড্রোন ফোর্সের কমান্ডার এই হামলার দায় এক প্রকার স্বীকার করে নিয়ে বলেছেন যে তারা সি অফ আজাবে একটি অবৈধ কার্গো জাহাজে হামলা চালিয়েছেন,
যার কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। তবে নিহত আজারবাইজানি নাগরিকদের ব্যাপারে তারা পুরোপুরি নীরব থেকেছে। দর্শক, এখানে জিওপলিটিক্যাল দাবার চালটা হলো ইউক্রেন মরিয়া হয়ে রাশিয়ার সাপ্লাই চেন বা রসদ সরবরাহের রাস্তাগুলো ধ্বংস করতে চাইছে, কিন্তু এই কাজ করতে গিয়ে তারা আজারবাইজানের মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের নাগরিকদের হত্যা করেছে। আজারবাইজান এনার্জি সেক্টরে ইউরোপের জন্য একটা বড় ফ্যাক্টর এবং তুরস্কের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র। পশ্চিমা মিডিয়া এই খবরগুলোকে খুব একটা গুরুত্ব দিতে চাইছে না, কারণ এতে ইউক্রেনের ভাবমূর্তি নষ্ট হয়। দর্শক, এবার আমরা কথা বলবো মধ্যপ্রাচ্যের অত্যন্ত উত্তপ্ত পরিস্থিতি নিয়ে। দর্শক, গত ভিডিওতে আমি যখন এই এলাকার পরিস্থিতি নিয়ে কথা বলেছিলাম, তখন কিছু মানুষ কমেন্ট বক্সে এসে বলেছিলেন ওগুলো নাকি পুরনো খবর। আমি অত্যন্ত স্পষ্ট করে বলতে চাই, দেখুন, জিওপলিটিক্সে খবরের আপডেট প্রতি মুহূর্তে বদলায়, আর আমরা আপনাদের সামনে একেবারে নির্দিষ্ট তারিখ এবং সময় উল্লেখ করে সঠিক খবরটি নিয়ে আসি। যারা গুগল করে চেক করার সামান্য বুদ্ধিটুকু রাখেন না, তারা দয়া করে পুরো বিশ্লেষণটি মনোযোগ দিয়ে শুনবেন। গতকাল 5ই জুন তারিখে ইরানের সামরিক বাহিনী একটি বিশাল দাবি করে বসে। তারা জানায় সি অফ ওমান বা ওমান উপসাগরে আমেরিকার বেশ কয়েকটি যুদ্ধজাহাজ ইরানের নেভেল ফোর্সের অ্যাকশনের মুখে পড়ে এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। ইরানের দাবি অনুযায়ী তারা তাদের কাদির ক্রুজ মিসাইল এবং নূতন শাহিদ ড্রোনের সাহায্যে আমেরিকান নেভির দিকে ওয়ার্নিং শট ফায়ার করে। এর ফলে আমেরিকার অত্যাধুনিক ডেস্ট্রয়ার DDG-103, DDG-8 ওমানের জলসীমা ছেড়ে সোজা ভারত মহাসাগরের দিকে পালিয়ে যায়। ইরানের বক্তব্য হলো আমেরিকা ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ এবং অয়েল ট্যাঙ্কারের যে চলাচল সেটাকে অহেতুক হস্তক্ষেপ করছিল, তারই জবাব দেওয়া হয়েছে। কিন্তু এর ঠিক বিপরীতে গতকাল 5ই জুন সন্ধ্যা 7:45 আমেরিকার সেন্ট্রাল কমান্ড বা পেন্টাগন থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়। পেন্টাগন ইরানের এই দাবিকে সম্পূর্ণ নাকচ করে দিয়ে বলে যে ইরানের কোনো ফোর্স আমেরিকান যুদ্ধজাহাজে কোনো হামলা বা ফায়ারিং করেনি। আমেরিকা আরও বলে যে যদি এমন কিছু সত্যি ঘটত, তবে তা দুই দেশের মধ্যে চলা অত্যন্ত স্পর্শকাতর যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন হতো। দেখুন, এখানে আসল ব্যাপারটা হলো সাগরের ওই নির্দিষ্ট পয়েন্টে আসলে কি ঘটেছিল তা কেবল তারাই জানে। কিন্তু সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারে ইরান এই মুহূর্তে পশ্চিমাদের উপর চরম চাপ সৃষ্টি করছে। ইরান তাদের দেশের এবং মধ্যপ্রাচ্যের অ্যান্টি ওয়েস্ট মানসিকতার মানুষদের বোঝাতে সক্ষম হচ্ছে যে তারা আমেরিকার মতো সুপার পাওয়ারকেও টেক্কা দিতে পারে। অন্যদিকে আমেরিকা এই ঘটনাকে ধামাচাপা দিতে চাইছে। তারা যে কোনো মূল্যে এই ভঙ্গুর সিজফায়ার টিকিয়ে রাখতে চাইছে, যা আসলে তাদের দুর্বলতারই একটি প্রমাণ। আর আমেরিকার এই দুর্বলতা এবং হতাশার সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় স্বয়ং ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য থেকে। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের কথা এবং কাজের কোনো স্থিরতা নেই। তিনি তার সুবিধা অনুযায়ী জিওপলিটিক্যাল অবস্থান পরিবর্তন করেন। মাত্র একদিন আগেই তিনি বলেছিলেন যে ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তাফা খামিনির সাথে তার দেখা করার কোনো আগ্রহ নেই। এই তো সকালের ভিডিওতেই এই খবর আমি আপনাদের জানিয়েছিলাম, দেখেছেন তো। কিন্তু এখন খবর আসছে আজ হোয়াইট হাউসের মিডিয়ার সামনে তিনি সম্পূর্ণ ভোল পাল্টে ফেললেন। ট্রাম্প বলেন যে যদি আমেরিকা এবং ইরানের মধ্যে এই যুদ্ধ শেষ করার মতো কোনো বাস্তবসম্মত চুক্তি হয়, তবে তিনি মোস্তাফা খামিনির সাথে সাক্ষাৎ করতে পারলে রীতিমতো গর্ববোধ করবেন। তিনি জোর দিয়ে বলেন যে ডিল হলে এই সাক্ষাৎ অবশ্যই সম্ভব, এতে তার কোনো আপত্তি নেই। দর্শক, এই একটি মাত্র বক্তব্য প্রমাণ করে যে আমেরিকা কতটা মরিয়া হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের এই দীর্ঘস্থায়ী সংঘাত থেকে বেরিয়ে আসার জন্য। পশ্চিমাদের অর্থনীতি এই মুহূর্তে একাধিক ফ্রন্টে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই। ট্রাম্প খুব ভালো করেই জানেন যে ইরানের সাথে একটা সামরিক সংঘাত আমেরিকার বিশ্বব্যাপী আধিপত্যের কফিনে শেষ পেরেকটা ঠুকে দিতে পারে। তাই তিনি এখন চরম শত্রুর সাথেও হাত মেলাতে এবং তার সাথে দেখা করে গর্ববোধ করার মতো কূটনৈতিক চাল চালছেন। এটা আসলে শান্তির ইচ্ছা নয়,
বরং আমেরিকার শক্তি কমে যাওয়ার একটা বহিঃপ্রকাশ। আর আমেরিকা যখন ইউরোপ এবং মধ্যপ্রাচ্য নিয়ে এতটা ব্যস্ত এবং দিশেহারা, ঠিক সেই সুযোগটাই পুরোপুরি কাজে লাগাচ্ছে চীন। গতকাল 5 জুন তারিখে দক্ষিণ চীন সাগর থেকে একটি চরম উত্তেজনার খবর সামনে এসেছে। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী প্রটাস দ্বীপপুঞ্জের কাছাকাছি চীন এবং তাইওয়ানের কোস্টগার্ডের জাহাজগুলো একেবারে সামনাসামনি যুদ্ধে অবতরণ হওয়ার মতো অবস্থানে চলে এসেছিল। তাইওয়ানের দাবি, চীনের কোস্টগার্ডের জাহাজগুলো সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে সেই জলসীমায় ঢুকে পড়ে যা তাইওয়ান নিজেদের কন্ট্রোল এরিয়া বলে মনে করে। রিপোর্ট বলছে, দুই পক্ষের জাহাজগুলো বেশ কয়েক ঘন্টা ধরে একে অপরের মুখোমুখি দাঁড়িয়েছিল এবং রেডিও কমিউনিকেশনের মাধ্যমে একে অপরকে চরম সতর্ক বার্তা দিচ্ছিল। এলাকা ছেড়ে চলে যাওয়ার কথা বলা হচ্ছিল। দর্শক, এই প্রটাস আইল্যান্ড দীর্ঘদিন ধরে চীন এবং তাইওয়ানের মধ্যে একটা বিরোধপূর্ণ এলাকা। তাইওয়ান এটা নিয়ন্ত্রণ করলেও চীন একে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে। চীন এই মুহূর্তে সরাসরি নৌবাহিনী না পাঠিয়ে কোস্টগার্ড পাঠাচ্ছে। তারা সরাসরি যুদ্ধ ঘোষণা না করেই ধীরে ধীরে তাইওয়ানের উপর তাদের নিয়ন্ত্রণ এবং চাপ বাড়াচ্ছে। আমেরিকা বারবার তাইওয়ানকে রক্ষা করার প্রতিশ্রুতি দিলেও বিশ্বমঞ্চে তারা যেভাবে বিভিন্ন ফ্রন্টে আটকে পড়েছে, তাতে চীনের এই আগ্রাসী পদক্ষেপকে থামানোর মতো ক্ষমতা বা ইচ্ছা তাদের অবশিষ্ট আছে বলে মনে হয় না। চীন আসলে আমেরিকার এই দুর্বল সময়েরই অপেক্ষা করছিল। তো দর্শক, আজকের এই সম্পূর্ণ আলোচনা থেকে একটা বিষয় একেবারে পরিষ্কার, আর তা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব যে একচেটিয়া গ্লোবাল অর্ডার তৈরি করেছিল, তা আজ তার অস্তিত্ব সংকটে ভুগছে। প্রতিটি ফ্রন্টে পশ্চিমাদের চ্যালেঞ্জ করা হচ্ছে এবং তারা ধীরে ধীরে পিছু হটতে বাধ্য হচ্ছে। আজকের এই পরিবর্তিত বিশ্ব পরিস্থিতি নিয়ে আপনাদের কি মতামত? আপনাদের মূল্যবান মতামত